রাজন ভাই, মেহেদি ভাই একটু মিউট করে ফেলেন, তাহলে আমাদের কথার সাউন্ড না আসবে না। রাজন ভাই, মেহেদি ভাইকে মিউট করে দেন, উনি আসলে মিউট করতেছে না। যাই হোক, তো আমাদের আজকে বিষয় হচ্ছে এক্সপোর্ট নিয়ে। তো আমাদের আসলে এক্সপোর্ট কমার্শিয়াল ডিপার্টমেন্টের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা অনেকগুলো জিনিস ফলো আপ রাখতে হয়। এক্সপোর্টে যারা কাজ করে তারা রাত দিন অ্যাক্টিভ থাকা লাগে, কখন কি হয়, কখন ফোন কোন দিক থেকে ফোন আসে, পর অর্ডার, শিপিং, তারপরে সিএনএ, ব্যাংক, বায়ার কখন কি চেঞ্জ করতে বলে। আসলে একটা হিবিজিবি অবস্থা হচ্ছে এক্সপোর্ট পার্ট। আবার যদি আপনি সহজ করে নিতে পারেন তাহলে আসলে অনেকটাই সহজ। তো আমাদের এক্সপোর্টে প্রথম যে আমরা জিনিসটা যে আমাদের দরকার সেটা হচ্ছে এক্সপোর্ট এলসি এবং সেলস কন্ট্রাক্ট। এক্সপোর্ট এলসি এবং সেলস কন্ট্রাক্ট, প্রথমে আমরা এক্সপোর্ট এলসি পাই বা ফিউ শিট বা পারচেস অর্ডার যাই পাই না কেন, ওটা এলসি অথবা কন্ট্রাক্টে মাধ্যমে আমাদেরকে এটা অর্ডারটা প্লেস করা হয় আমাদেরকে। তো যখন ফিও শিট অথবা পারচেস অর্ডার, পারচেস অর্ডার অথবা ফিও এগুলো হয়, তখন এটা মার্চেন্ডাইজার জানতে পারে আমাদের কাছে এলসি অথবা সেলস কন্ট্রাক্ট ইস্যু হওয়ার পর আমরা এটা জানতে পারি যে আমাদের এই অর্ডারটা আমরা হাতে পাইলাম আর কি। তো এক্সপোর্ট এলসি হাতে পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে এলসিটা ব্যাংক, ব্যাংক আমাদের এটা লিয়েন করতে হবে, যাতে আমাদের ওই মাস্টার এক্সপোর্ট এলসি এগেইনস্ট আমরা লোকাল ব্যাক টু ব্যাক এবং ফরেন ব্যাক টু ব্যাক সহ ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস মানে ইম্পোর্ট করতে পারি বা ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে পারি। সেলস কন্ট্রাক্টও সেম, দুইটাই আমাদের ব্যাংকের সাথে লিয়েন করতে হবে। কারণ আমাদের এক্সপোর্ট এলসি লিয়েন করার পর আমাদের ইম্পোর্টের জন্য র ম্যাটেরিয়ালস নিতে হবে। কারণ আমাদের গার্মেন্টস রেডি করার জন্য আমাদের সুতা, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ সবকিছুই আমাদের এক্সপোর্টের মাধ্যমে ইম্পোর্ট ইম্পোর্ট করে থাকি আমরা সাধারণত। আর যদি পার্চেস অর্ডার হয় সেক্ষেত্রে আমরা পার্চেস অর্ডারের ক্ষেত্রে ইয়ে করি, টিটি হলে টিটি। তো আমাদের দেশে 99% হয় বেশিরভাগই এক্সপোর্টেন্স এবং সেলস কন্ট্রাক্ট। এখন তো এক্সপোর্টেন্স সেলস কন্ট্রাক্টের মধ্যে সেলস কন্ট্রাক্টই বেশি হয়, 60 থেকে 70% সেলস কন্ট্রাক্টে হয়, বাকিটা এক্সপোর্টেন্সিতে শিপমেন্ট করা হয়। তো এক্সপোর্টেন্স হাতে পাওয়ার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে ব্যাংকে সেটা লিয়েন করে নেওয়া। লিয়েন করার পরে যারা ইম্পোর্ট ডিপার্টমেন্ট আছে তারা ওই এলসি তে কি কি র ম্যাটেরিয়ালস লাগবে সেটা ওদের পার্ট, ওরা এটা ইনফরমেশন নিয়ে পিএ ইস্যু ইস্যু করে তাদেরকে পিএ দেওয়া হবে, বা ফ্রি অফ কস্ট হলে ফ্রি অফ কস্ট ইনফরমেশন দেওয়া হবে। ওরা মালগুলা, র ম্যাটেরিয়ালস গুলো ইন হাউস করবে, ওটা হচ্ছে ইম্পোর্ট ডিপার্টমেন্টের কাজ। তো এক্সপোর্টেন্সি হওয়ার পর যখন ইম্পোর্ট হবে, যখন আমাদের ইম্পোর্ট হওয়ার পর আমাদের ইউডি চেক করতে হবে। আমাদের এক্সপোর্টের এলসি লিয়েন করার পরে ধরুন আমার 15 দিন বা 20 দিন পর শিপমেন্ট আছে বা 1 মাস পরে শিপমেন্ট আছে, তো আমাদের এরকম একটা দেওয়া হয়, এক্সপোর্ট স্ট্যাটাস দেওয়া হয় যে যেমন জুলাই মাসে কি শিপমেন্ট যাবে সেটা জুন মাসে প্রথমে দিয়ে দেওয়া হয়। সাধারণত আমাদের যে কোনো কোম্পানিতে কাজ করছে সবগুলোতে 1 মাস আগে দিয়ে দেওয়া হয়। 1 মাস আগে দিয়ে দেওয়া হলে আমরা ওই যে সেম সেলস কন্ট্রাক্ট অথবা এক্সপোর্ট ইউডি আছে কিনা, এবং ইউডিতে লিয়েন ব্যাংক ঠিক আছে কিনা, এলসি সেলস কন্ট্রাক্ট ঠিক আছে কিনা, অর্ডার স্টাইল নাম্বার ঠিক আছে কিনা, কোয়ান্টিটি ভ্যালু, এসএস কোড, ইয়ার্ন, ফেব্রিক্স, কম্পোজিশন, শিপমেন্ট এন্ড এক্সপায়ার ডেট, এগুলো ঠিক আছে কিনা আমরা এটা দেখে নেব। আর যদি কোনো হ্যাঙ্গার থাকে, হ্যাঙ্গার কোয়ান্টিটি থাকে, তাহলে হ্যাঙ্গার কোয়ান্টিটিটা আমরা দেখে নেব। কারণ হ্যাঙ্গারের ওয়েট আমাদের এক্সপোর্ট ধরা হয় না, এক্সপোর্টে শুধুমাত্র হ্যাঙ্গার ওয়েট বাদ দিয়া বাকি নেটওয়ার্ক টুকু ধরা হয় এক্সপোর্টের জন্য। আর যদি আপনার কোনো হ্যাঙ্গার শিপমেন্ট থাকে কিন্তু আপনার ইউডিতে হ্যাঙ্গার না থাকে, তখন এটা কাস্টমার চিটং একটু ঝামেলা করে যে আপনার, বা এটা ফাইল এক কথায় এসসিএন দিয়ে দেয় যে আপনার মালে এই অবস্থা, তারপর এক্সপোর্ট করতেও ঝামেলা হয়। তো হ্যাঙ্গার ইস্যুটা আমরা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে করবো, এটা ধরে রাখবো যে চেক করবো যে হ্যাঙ্গার ইস্যু আছে কিনা। এর মধ্যে এখন যে চিরং কাস্টম হাউস সবচেয়ে বেশি ঝামেলা করতেছে হচ্ছে স্টেল অর্ডার নাম্বার নেয়া এবং ইয়ার্ন ফেব্রিক্সের কম্পোজিশন প্লাস
শিপমেন্ট এক্সপায়ারি ডেট, কোয়ান্টিটি, এসএস কোড সবগুলো নিয়ে ঝামেলা। এসএস কোড নিয়ে একটু ঝামেলা কম করে, আদার্স ইস্যুগুলো নিয়ে ঝামেলা বেশি করে কাস্টম হাউস। ওগুলো মিল থাকলে আমাদের কোনো এক্সপোর্টে কোনো সমস্যা হয় না, মিল না থাকলে আর কি একটু ঝামেলা করতে হয়। তারপর আমাদের শিপমেন্ট শিডিউল নেয়, পরে আমাদের প্রথম কাজ হচ্ছে মার্চেন্ডাইজার অথবা সাপ্লাই চেইন যারাই থাকে ওদের থেকে আমাদের ট্র্যাকিং লিস্ট কালেক্ট করতে হবে, অর্ডার শিট সহ। এরপর ডকুমেন্ট রেডি করতে হবে। আমাদের এক্সপোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে আমরা যতগুলো বায়ার কাজ করছি 99% সময় ওই বায়ারের একটা ফরম্যাট থাকে, ইনভয়েস ট্র্যাকিং লিস্টের অথবা বিএল এর, বিএল বা ফরম্যাট নমিনেট করা থাকে, ইনভয়েস ট্র্যাকিং একটা ফরম্যাট থাকে। বা আদার্স যদি কোনো সার্টিফিকেট লাগে, বেনিফিশিয়ারি সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেট গুলো আছে, যেগুলো যদি এক এক কান্ট্রি বা এক এক বায়ার এক এক সার্টিফিকেট প্রয়োজন হয়, সবগুলো বায়ারের সেম সার্টিফিকেট বা বেনিফিশিয়ারি সার্টিফিকেট না প্রয়োজন হতে পারে। তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এক এক বায়ারের ম্যাক্সিমামে সবগুলো বায়ারের ফরম্যাট, ইনভয়েস লিস্ট ফরম্যাট আলাদা। মানে আলাদা ফরম্যাট হলেও ইনফরমেশন সবগুলো প্রায় সেম, কাছাকাছি। কিছু জায়গায় কিছু ইনফরমেশন দিতে হয়, কিছু জায়গায় দিতে হয় না। সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করবো কি কি দিতে হয়। তো আমাদের শিপমেন্ট ডেটের পরে 10-15 দিন আগে আমাদের বুকিং দেওয়ার জন্য ফ্যাক্ট লিস্ট কালেক্ট করতে হবে, অর্ডার শিট সহ। এখানে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, নেট ওয়েট, গ্রোস ওয়েট, স্টেল নাম্বার, অর্ডার নাম্বার, হ্যাঙ্গার ওয়েট, ফেব্রিক কম্পোজিশন। আবার একবার ক্রস চেক করে নেবো যে আমাদের ফ্যাক্ট লিস্ট থেকে ডকুমেন্ট যখন আমরা করবো তখন এই সবগুলো ইনফরমেশন আমরা একটা ক্রস চেক করে নেবো যে ফ্যাক্ট লিস্টের সাথে যেটা ঠিক আছে কিনা। এরপর ইনভয়েসটা রেডি করে আমাদের বুকিং দিতে হবে। এই সবগুলো ইনফরমেশন আমরা ফ্যাক্ট লিস্ট থেকে নেবো। হয়তো পার্সেন্টেজের অনেক সময় বা সাপ্লাই অনেক সময় ভুল ইনফরমেশন দিতে পারে। তো ভালো করে চেক করে তারপর আমরা ইনফরমেশন গুলা ফুলফিল করবো আর ফিল আপ করবো। তারপরে হচ্ছে বুকিং এন্ড অ্যাপ্রুভাল। আমাদের এখন বুকিং অনলাইন, ম্যানুয়াল এবং অনলাইন। অনলাইন বুকিংটাই এখন বেশি গুরুত্ব পায়। 70% ফিট ফর অর্ডার অনলাইনে বুকিং নেয়, আর 30% হয়তো ম্যানুয়াল বুকিং নেয় আর কি। তো ম্যানুয়াল বুকিংটা আসলে নর্মাল, আপনি যখন ট্র্যাকলিস্ট কালেক্ট করবার ডকুমেন্টটা রেডি করলে ওই ডকুমেন্টটা জাস্ট ফর অর্ডার মেলে অ্যাপ্রুভালের জন্য একটা ডেট দিয়ে পাঠিয়ে দিলে হয়। যেমন আজকে আমাদের 24 তারিখ, তো আমাদের মালটা শিপমেন্ট যাবে লাইক জুলাই মাসের 15 তারিখে। তো আমরা আজকে একটা লিস্ট কালেক্ট করে দামি ডকুমেন্ট রেডি করে সবগুলো একটা ক্রস চেক দিয়ে ডকুমেন্টটা আমরা বায়ারকে, ফেড ফরওয়ার্ডারকে বলার জন্য একটা মেল দিয়ে দিলাম ওদের ইমেল অ্যাড্রেসে যে ভাই আমার এই মালটা এই বায়ারের মাল এতগুলো, এত স্টেল, এই স্টেল এই কোয়ান্টিটি এতদিকে শিপমেন্ট করবো, আমরা এরকম প্ল্যান করতেছি। অ্যাপসে মানে যে এদেরকে মধ্যে শিপমেন্ট করা যাবে বা করতে পারবো, ওরকম একটা দিয়ে বায়ারকে একটা মেল দিতে হবে। ওটা হচ্ছে আপনার ম্যানুয়াল বুকিং। আর অনলাইন বুকিং হচ্ছে এক একটা বায়ারের সেপারেট বুকিং পোর্টাল থাকে। কোনো কোনো বায়ারের, দু একটা বায়ার মিল থাকতে পারে, আবার কোনো কোনো বায়ার মিল নাও থাকতে পারে। যেমন আমাদের ফেবকো বায়ারের জন্য ইএফএল লিজেন্সিয়ার বাইরেও ইএফএল একটা অর্ডার বুকিং ইয়ে করা লাগে। আবার সেম ইএফএল আবার এলপিপি বায়ারের জন্য করা যায়। আবার টিকের জন্য যেমন আপনাদের এমজিএসও আছে, আবার মাই শিপমেন্ট পোর্টালও আছে, দুইটাই আছে। আবার মাই শিপমেন্ট পোর্টালে আবার টাকুরও কাজ করে। অনেক সময় অনলাইন বুকিং মিল হইতে পারে, অনেক সময় নাও হইতে পারে, ম্যাক্সিমাম সময় মিল হয় না। তো অনলাইন বুকিং এ আমরা শুধু ইনফরমেশন গুলো দিয়ে থাকি। অনলাইন বুকিং এ ইনভয়েস প্যাকেজ দেওয়া লাগে না, ইনফরমেশন গুলো দিয়ে বুকিং সাবমিট করতে হয়। এবং বুকিং সাবমিট করার পরেও একটা বায়ারকে একটা মেল দিতে হয়েছে আমি এই ইনভয়েসের এই একটা একটা এই কনসাইনের একটা বুকিং সাবমিট করলাম 15 তারিখে হ্যান্ড ওভার ডেটের, তুমি বায়ের সাথে চেক করে আমাকে আপডেট জানাও। তো সে আপনার বুকিংটা যখন পাবে, ম্যানুয়াল হোক আর অনলাইন হোক, বুকিংটা পাওয়ার পরে সে বায়ের সাথে চেক করবে যে আপনার এই সাপ্লাইটা বুকিং দিয়েছে, আমরা মালটা কি বুকিংটা বল দিব কিনা, মালটা নিবো কিনা। তখন বায়ার ফরওয়ার্ডারকে বলে দিবে যে মালটা নাও অথবা নিও না, ইস্যু আছে। কোনো ইস্যু না থাকলে রেগুলার প্রসিডিউর যেটা বায়ার বলে দেয় যে ঠিক আছে তোমরা নাও। তো বুকিং অ্যাপ্রুভাল হওয়ার পরে ফরওয়ার্ডার আপনাকে আবার রিপ্লাই মেল দিবে, সেম মেলের উপরে আপনাকে রিপ্লাই করবে। আর অনলাইন হলে অনলাইনে আপনি দেখতে পাবেন যে বুকিং অ্যাপ্রুভাল হয়েছে কিনা। বাংলাদেশে তো আসলে অনলাইন বুকিং হইলেও অনেক সময় পরে বা আপডেট করে না। তো সেক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগ ফোন দিয়ে বা অথবা মেল দিয়ে জানিয়ে নিতে হয়
মেইলে অথবা ফোনে আগে জানিয়ে নেওয়া ভালো, যেহেতু আমাদের মালটা হ্যান্ড ওভার করতে হবে। তো বুকিং অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা গুডস এক্সপেক্ট করতে হবে সি- নির্দিষ্ট সময়ে। আমরা যে প্রিভিয়াস টাইমে যে আমরা দামি কালেক্ট করে ডকুমেন্টটা করছি, সেম কাজটা আমরা এক্সপেক্ট করার আগে ফাইনাল লিস্ট পাওয়ার হাতে পাওয়ার পরে ফাইনাল ইনভয়েস এন্ড আদার্স রিলেটেড ডকুমেন্ট গুলো আপডেট করে নিবো, আর ইএক্সপি কালেক্ট করবো বাংলাদেশ ব্যাংকের পোর্টাল থেকে ফাইনাল হওয়ার পরে। যখন ফ্যাক্টরি ফাইনাল হয়ে যাবে এক্সপেক্ট করার আগে, শিপমেন্টের আগে, তখন ফাইনাল ফ্যাক্টরি ধরে আমাদের ইনভয়েসটা ফ্যাক্টরি লিস্টে আবার আপডেট করে নিতে হবে, আর বাংলাদেশ ব্যাংকের পোর্টাল থেকে ইএসপি কালেক্ট করতে হবে আমাদের এক্সপেক্ট করার জন্য। তো আমাদের সবগুলো যখন ফাইনাল ফ্যাক্টরির সাথে পাওয়ার পর, সব ডকুমেন্ট করার পরে ইএসপি কালেক্ট করার পরে আমাদেরকে ডকুমেন্টটা সিএনএফ কে পাঠাতে হবে মেইলে, বাই মেল, যে আজকে আমাদের এই মালটা যাচ্ছে 14 জুনের 14 তারিখ, জুলাই 14 তারিখ আমাদের 15 তারিখে মালটা হ্যান্ড ওভার হবে। ঢাকা থেকে বেশিরভাগে একদিন আগে মাল ফাটাইলে হয়, আবার সাভার থেকে ওইদিকে আবার একদিন আগে সন্ধ্যা ফাটাইলে হয় না। যারা গাজীপুর আছে বা সাভার তারা আবার ধরেন 15 তারিখে হ্যান্ড ওভার হলে 14 তারিখে সকাল সকাল মাল ফাটাইতে হয়। আর যারা নারায়ণগঞ্জ অথবা এদিকে আছেন নরসিংদী বা কুমিল্লা বা এই রিলেটেড এরিয়াতে গুলা একদিন আগে সন্ধ্যা, আগের দিন সন্ধ্যা ফাটাইলেও হয়। আর যারা চিটাগাং আছে তারা তো 15 তারিখে হ্যান্ড ওভার, তো 4টা বাজে 5টা বাজে কাট অফ টাইম, 4টা বাজে গাড়ি ছাড়লেও হয়। ওনাদের আসলে তো প্যারা নাই। চিটাগাং আমি জব করছি, এক্সপোর্ট নিয়ে কাজ করছি। তো বেশিরভাগ সময় চিটাগাং এর এক্সপোর্টার শিপমেন্টের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মাল ছাড়ে। আমাদের তো আসলে ফুটের সাথে আমাদের অফিস, তো কিছু কিছু ফুট আছে একদম কাছে, আবার কিছু কিছু আছে হয়তো 1 ঘন্টা সময় লাগে বা আধা ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় কোনোটাতে লাগে না, সবচেয়ে বেশি হচ্ছে ইনকন্টেডে আর অথবা মানে ওটা পতেঙ্গার পাশে আর কি, ওটা একটু দূরে, বাকি সবগুলাই বাইক আছে। তো ফাইনাল ডকুমেন্ট আপনি যখন করবেন তখন সিএমপি ডকুমেন্টটা হ্যান্ড ওভার করবেন মেইলে, বাই মেল। বলবেন যে ভাই আমার এই ফরওয়ার্ডার 7-8টা শিপিং অর্ডার দিয়ে, ওই যে বুকিং অ্যাপ্রুভাল যেটা দিলে হয় অনলাইন বুকিং অ্যাপ্রুভাল, ওই বুকিং অ্যাপ্রুভালটা দিয়া অনেক সময় অনেক ফরওয়ার্ডার শিপিং অর্ডার দেয়, অনেক ফরওয়ার্ডার শিপিং অর্ডার দেয় না। তো যদি আপনাকে শিপিং অর্ডার দেওয়া হয় তখন সেটা ফাইনাল ডকুমেন্টের সাথে সিএনএফ কে পাঠাবেন। আর না দেওয়া হলে আপনি অর্ডার একটা মেল, ফোন নাম্বার দিবে যে আপনি এই ফোন নাম্বার কন্ট্যাক্ট করেন, আমরা ওদেরকে সিএফএস ইনফর্ম করে দিচ্ছি আপনার মালটা রিসিভ করার জন্য। তখন দেখা গেছে আপনি ডকুমেন্টটা নিয়ে গেলে ওই রিলেটেড অর্ডারের সেম লোক ওখানে আছে সিএফএস এ, উনি আপনার টাকা একটা শিপিং অর্ডার ইস্যু করে দিবে চিটং থেকে। আর শিপিং অর্ডার কিন্তু সবগুলো ডকুমেন্টের জন্য ইস্যু করা হয়, হয়তো কোনোটা আগে দিয়ে দেওয়া হয় ঢাকাতে, আর কোনোটা হচ্ছে গিয়া মাল যাওয়ার পর চিটং, ওটা কোনো সমস্যা না। তো এরকম দিয়ে দিলে আপনি শিপ অর্ডার নিয়ে মালটা আনলোড করবেন। মাল আনলোড করার পর আসলে অনেক সময় বেশি কোনো ইস্যু থাকে না, শুধু কার্টুন ভেঙে ভেঙে গেলে একটু সমস্যা হয়, ওদেরকে ম্যানেজ করতে হয়, যেহেতু একটা প্রসিডিউর মধ্যে আছে। আর উপরে যে কথাগুলো বললাম যে ইউডির মাধ্যমে কি কি চেক করতে হবে, ওই ইনফরমেশন গুলো ঠিক থাকলে আপনার লেভেলের সাথে যদি আপনার স্টিল নাম্বার মিল থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। আপনার যে গার্মেন্টস এর যে লেভেল থাকে সেখানে আপনার স্টেল নাম্বার বা অর্ডার নাম্বার কিছুটা, স্কিউ নাম্বার কিছুটা লেখা থাকে, ওটা আপনার ইউডিতে থাকতে হবে। যেমন এখানে আমরা 2 নম্বর কলমে আমাদের এখানে লেখা আছে স্টেল অর্ডার নাম্বার, এখানে যে কিছুটা লেখা থাকে লেভেলে ওটা থাকতে হবে আর কি। তো ওগুলো চেক করে যদি ঠিক থাকে আপনার, আমরা ফর আপনার একটা দিয়ে দিবে, অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে আপনার ডকুমেন্ট ঠিক আছে, মালটা আপনি কাস্টমস করে তারপরে ডকুমেন্টটা হ্যান্ড ওভার করেন। ডকুমেন্ট ঠিক থাকলে কাস্টমসে যে সবকিছু ওকে আছে, দেন আপনার কাস্টম কমপ্লিট করে আবার ফরওয়ার্ডারকে ডকুমেন্টটা হ্যান্ড ওভার করে দিয়ে আসতে হয় স্টাফিং এর জন্য। আর যদি কোনো ইস্যু দাঁড়ায় যে তখন এটা আসলে সমস্যা হয়, সেটা অন্য চ্যাপ্টার, সেটা এখানে না বলি। রেগুলার প্রসিডিউর হচ্ছে আপনার সব ঠিক থাকলে কাস্টম করে ফরওয়ার্ডারকে ডকুমেন্ট হ্যান্ড ওভার করে দিবেন আপনি। আচ্ছা, ডকুমেন্ট হ্যান্ড ওভার করার পরে আপনার মালটা স্টাফিং হবে। স্টাফিং হওয়ার পরে আপনার স্টাফিং রিপোর্ট আপনার ফরওয়ার্ডার থেকে অনলাইনে অথবা বাই মেলে, ম্যানুয়াল বুকিং হলে বাই মেলে, অনলাইন হলো ম্যাক্সিমাম সময় বাই মেলে জানাই দেয় সাপ্লায়ারকে যে আপনার এই মালটা স্টাফিং হয়েছে। তো স্টাফিং হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রাফট বিএল বা এফসিআর, ফরওয়ার্ডার কার্গো রিসিপ্ট আর বিল অফ লেডিং, এগুলো চেক করা। বা অনেক সময় দেখা গেছে কি অনেক অনেক ফরওয়ার্ডার বিএল কপি
দিয়ে দেয়, আপনি জাস্ট ক্রস চেক করে ওদেরকে আবার রিপ্লাই করেন। আবার অনেকে আছে আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেয়, আপনি ফরম্যাট ফিল আপ করে দেন, তারপর ওরা ওরা আমাকে আপনার পাঠাবে আবার, তারপর আপনি আবার ওদেরকে পাঠাবেন ফাইনাল চেক করার জন্য। ম্যাক্সিমাম সময় হচ্ছে বিএলটা দিয়ে দেয় আপনাকে, দামি বিএল, তারপর আপনি চেক করে ওদেরকে ফাইনাল কনফার্মেশন দিয়ে দেন, বিএল অথবা এফসিআর। তো ফাইনাল কনফার্মেশন দেওয়ার পর বিএলটা প্রিন্ট দিয়ে আপনাকে একটা ইনভয়েস, একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে যে আপনার এই বিএলটা এত টাকা চার্জ আসছে। আর অনেকে আছে আবার ই দেয় না, মানি রিসিপ্ট না দিয়ে স্ট্যাম্প নিয়ে যেতে বলে যে ভাই আপনার এখানে 6টা স্ট্যাম্প লাগবে, 12টা স্ট্যাম্প লাগবে, আপনি স্ট্যাম্প নিয়ে এসে বিএলটা নিয়ে যান। আবার অনেকে আছে স্ট্যাম্পও নেয়, আবার কিছু টাকা মানে রিসিপ্টও নেয়, 1000-1500 টাকা আর কি। তা যে প্রসিডিউর যেভাবে যে এক একজন এক একভাবে মেনটেন করে আর কি, সবাই তারা একরকম ভাবে মেনটেন করে না। তো আপনি যখন অর্ডার থেকে এফসি বা বিএলটা কালেক্ট করবেন, বিএল কালেক্ট করার পরে আপনি 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে আবার ডুপ্লিকেট রিপোর্ট করতে হবে বাংলাদেশে, যে স্পিড আপনি কালেক্ট করছেন ওটার এগেনস্টে আপনার ডুপ্লিকেট রিপোর্ট করতে হবে যে আপনার মালটা এত তারিখে ইটিডি হয়েছে বা স্ট্যাম্পিং হয়েছে, এখন আপনি এটা ডুপ্লিকেট রিপোর্ট করে দিচ্ছেন। তো বিএল হয়ে যাওয়ার পর, ইটিডি হয়ে যাওয়ার পর আপনার এখন হচ্ছে ব্যাংক টু ব্যাংক ডকুমেন্ট পাঠাতে হবে আপনাকে। যেমন এক এক বায়ার বায়ার ডকুমেন্ট আছে, ব্যাংক ডকুমেন্ট আছে। তো ব্যাংকের মধ্যে ফরওয়ার্ডিং, বিল অফ এক্সচেঞ্জ, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি, বিল অফ এক্সপোর্ট বিল, এগুলো একটা ফটোকপি কপি দিলেই হয়। আর বায়ার কপিতে ফরওয়ার্ডিং, বিল অফ এক্সচেঞ্জ, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ডিটেল প্যাকিং লিস্ট, সিও, জিএসপি, বিএল, আদার সার্টিফিকেট যদি কোনো তো কিছু দরকার হয়, এগুলো দিয়ে ব্যাংক টু ব্যাংক আপনার বিল কালেকশনের জন্য, পেমেন্ট কালেকশনের জন্য ডকুমেন্ট পাঠাতে হবে। আর বাংলাদেশে এখন আরেকটা ফ্রড আসছে যে টিটি পেমেন্ট, হ্যাঁ। তো ওটাতে হয় কি যে ডিএ পেমেন্ট অথবা ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, ওটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক পাঠাতে হয়, আবার অনেকে ব্যাংক টু ব্যাংক পাঠায় না। উম, উম, অনেকে ধরুন ডিপি, ডিএ যেটা ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, ওটা ম্যাক্সিমাম এখন ডিএ পেমেন্ট হয়, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। তো ওটা দামি ডকুমেন্ট আপনার বায়ারকে অথবা রিলেটেড ব্যাংক অথবা রিলেটেড থার্ড পার্টিকে পাঠাইলে ওরা আপনার পেমেন্টটা দিয়ে দেয় টিটিতে, আপনার ব্যাংকে টিটি ফরওয়ার্ড করে দেয়। দেন আপনার এই যে ব্যাংক, এই যে বায়ার কনসাইনি কপি, যেটা এই কপিটা আপনাকে ডকুমেন্ট পাঠাইতে হয় না। আপনার টিটি পেমেন্ট দিয়ে তারপর আপনি জাস্ট বিএলটা ফরওয়ার্ডারকে হ্যান্ড ওভার করে দিলে হবে। মানে বিল এন্ডোর্সমেন্ট করবো যেটাকে বলে আর কি, বিল এন্ডোর্স ব্যাংক থেকে এন্ডোর্স করে, ব্যাংক পেমেন্ট পাইছে আপনি বিল এন্ডোর্সমেন্ট এন্ডোর্স করে দিয়ে দিবে। আপনি এটা ফরওয়ার্ডারকে দিয়ে হ্যান্ড ওভার করে দিবেন যে ভাই আমাদের এই বিলটা আমরা দিয়ে দিতে, আমাদের কোনো এই মালটা বায়ার রিলিজ করতে আমাদের কোনো সমস্যা নাই। এখন বেশিরভাগই হচ্ছে টিটি পেমেন্টের কাজ করা হয়। আর 30%-40% আছে এখনো ব্যাংক টু ব্যাংক কাজ করে। আর অনেকে আছে টিটি পেমেন্টের কাজ করে কিন্তু ডকুমেন্ট ব্যাংক টু ব্যাংক পাঠাইতে হয়। যেমন কিক বায়ার আছে, এলপিভি আছে, ওলার ওরা কপি ডকুমেন্ট দিয়ে আপনাকে টিটি দেয়, কিন্তু ডকুমেন্ট ওদের ব্যাংকে পাঠাইতে হয়। ডকুমেন্ট পাঠানোর পরে ওরা প্রসেসিংটা করে আর কি। আর এরপর হচ্ছে আপনার পেমেন্ট রিসিভ পরে বাংলাদেশ ব্যাংক পোর্টাল আপডেট করতে হবে যে আমাদের পেমেন্টটা রিসিভ হয়েছে, এবং ফিএসসি কালেক্ট করতে হবে। কাস্টম পারপাস লাগে, ক্যাশ ইনসেনটিভও লাগে। ফিএসসি আগে তো একটা ফিএসসি ইস্যু করলে সেটা আমরা কাস্টম এবং ফটোকপি একটা কাস্টম ইউজ করতাম, আর অরিজিনালটা ইনসেনটিভ ইউজ করতাম। এখন তো কাস্টম পারপাস একটা কপি দেয়, আর ক্যাশ ইনসেনটিভের জন্য একটা কপি দেওয়া হয়। আর কোনো ব্যাংক আছে এখন একটা কপিও দেয়, দুইটা কপি ইস্যু করে না। তো আমাদের পেমেন্টটা পাওয়ার পরে ব্যাংক আপডেট করে পিএসসি কালেক্ট করলে আমাদের আসলে মোটামুটি এক্সপোর্টের কাজ প্রায় শেষ। আর এরপর হচ্ছে আমাদের একটা ইনভয়েস আমরা দেখি, একটা ইনভয়েস, ইনভয়েস ইনভয়েসটা কি শো করতেছে সিস্টেম এতে শেয়ার হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। এক্সেল দেখা মনে যাচ্ছে। হয়েছে। ফারজানা ফ্যাশন ওয়ার্ল্ড আচ্ছা আচ্ছা, লিমিটেড। ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, আমি যখন শ্রীলঙ্কার কাজ করতাম আমি এই কোম্পানিতে ছিলাম আর কি, ফারজানা গ্রুপের একটা প্রতিষ্ঠান। তো একটা ওদের হচ্ছে কিডস কনসেপ্ট বায়ার আছে, এই যে কিডস কনসেপ্ট এলএলসি।
এটা হচ্ছে থার্ড পার্টি শিপমেন্ট। বেসিক লাইনের মাধ্যমে হচ্ছে বাইং হাউসের মাধ্যমে আমরা শিপমেন্ট কাজ করতাম। তো যেমন এখানে একটা কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে ওদের একটা অনলাইন বুকিং ছিল, আবার কিডস কনসার্ট একটা ডাউনলোড ছিল, টোটাল একটা বুকিং দিতে হইতো। হ্যাঁ, তো ওদের ইনভয়েসে, কমার্শিয়াল ইনভয়েসে এক্সপোর্টার, নোটিফাই পার্টি, অ্যাপ্লিকেন্ট, ইস্যুইং ব্যাংক, এলসি ইস্যুইং ব্যাংক, নোটিফাই পার্টি, তারপর কোন এলসি তে শিপমেন্ট যাবে, ডেট কত, ইনভয়েস নাম্বার, ডেট কত, ইএক্সপি নাম্বার, ডেট, ইআরসি নাম্বার, কোম্পানির ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, বিকেএমই অথবা বিজিএম রেজিস্ট্রেশন নাম্বার, মোড অফ শিপমেন্ট, বাইসি, কোন ফোর্ট দিয়ে মাল যাবে, কোন ফোর্টে মাল যাবে, পেমেন্ট টার্মস, শিপমেন্ট টার্মস, পিরিয়ড বোর্ড, শিপিং মার্ক এক এক কোম্পানি এক এক রকম, একবার এক এক রকম শিপিং মার্ক দিয়ে থাকে। আর স্টাইল নাম্বার, এখানে যেমন আমাদের এই ফরম্যাটটা হচ্ছে পিও স্টাইল, ডেসক্রিপশন, সাইজ, এসএস কোড, কোয়ান্টিটি ডজন, কার্টুন, সেট প্রাইস, টোটাল ইউনিট প্রাইস, টোটাল অ্যামাউন্ট। এরপর হচ্ছে একটা স্টাইল, তো তারপরে টোটাল কত ডজন, কত কার্টুন, কত ডলার। আমাদের এখানে কিছু ডিসকাউন্ট ছিল, আমাদের কিউসি ইস্যুর জন্য কিছু ডিসকাউন্ট ছিল, জন্য আমরা ওই অ্যামাউন্টটা বাদ দিছি। আর এখানে টোটাল কত টাকা আমাদের, কত ডলার আমাদের ইনভয়েস ভ্যালুটার, ইনওয়ার্ড, টোটাল গার্মেন্টস কোয়ান্টিটি কত, সেট কত, কার্টুন কত, কেজি, নেটওয়ার্ক, গ্রোস ওয়েট, সিবিএম। আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে একটা ইস্যু আছে যে অনেক সময় হ্যাঙ্গার ওয়েট থাকে। তো হ্যাঙ্গার ওয়েট থাকলে আমরা নিচে দিয়া একটা গড় বাড়াই দিয়া হ্যাঙ্গার ওয়েট এত কেজি, এবং আরেকটা গড় করবো যে আফটার হ্যাঙ্গার ওয়েট নেটওয়ার্ক এত কেজি। কারণ না হলে হ্যাঙ্গার ওয়েট একটু বেশি, তো অন্যান্য অ্যাক্সেসের তুলনায় এই জন্য একটু সমস্যা করে। আর নেগোসিয়েশন ব্যাংক কোয়ান্টিটি আপনি ডলার বাইরে যেভাবে চাই এভাবে লিখতে পারেন, আর আপনার ব্যাংক অথবা কাস্টম সম্পর্কে আপনি এখানে সেটের পাশাপাশি পিসও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যে এত এত পিস, এত কার্টন, অথবা এত সেট, এত কার্টন, ওটা কাস্টমস ডকুমেন্ট হ্যান্ড ওভার করতে পারলে করা যায়, সমস্যা নাই। এখন আজকে আমাদের কাজ নিয়ে যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আর আমি তো ক্লাসে যেগুলো আমি নোট করছি এগুলো আমি আপনাদেরকে আগে গ্রুপে দিয়ে দিছি, কোনটা পরে কোনটা করতে হবে না হবে। পদ্ধতিটা কি, যদি কোনো ইস্যু থাকে ভিডিও দেখতে পারেন অথবা আমার কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের একটা ইনভয়েস ফরম্যাট অথবা একটা বুকিং ফরম্যাট নিয়ে কাজ করলে কিন্তু ওই কাজটা আমাদের হবে না। আমাদের কিন্তু সবগুলা এর এক না, সবগুলো বাইরের বুকিং ফরম্যাট অথবা ইনভয়েস ফরম্যাট এক না। দু একটা সেম হতে পারে কিন্তু ইনভয়েস ফরম্যাট কখনোই এক হয় না। আবার ডিফারেন্ট ইনভয়েস ফরম্যাট হলেও কিন্তু ইনফরমেশন সবগুলাই প্রায় সেম। আমাদের মূল ইস্যুটা আসলে এক্সপোর্ট ডকুমেন্ট নিয়ে কাজ করলে অনেকগুলা বায়ার, তো ধরেন আমি প্রায় 70-80টা বায়ার কাজ করছি। প্রত্যেকটা বায়ারে কিছু না কিছু আলাদা মানে দিক থাকে, ভালো খারাপ সবগুলো মিলে। কারো কাজ বেশি করা লাগে, কারো বেশি কম। কানাডা বায়ারে একটু কাজ বেশি করা লাগে, কানাডার সবগুলা মানে বায়ারে সেম ডকুমেন্ট লাগে। ওদের ডকুমেন্ট অনেক বেশি, বেনিফিশিয়ারি সার্টিফিকেট নেয় 3টা, P25, আদার্স ডকুমেন্ট সহ অনেকগুলো ডকুমেন্ট নেওয়া হয়। আচ্ছা, আমাদের কি আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দেবো আর কি। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানার ছিল জি। যে ভাই, সেটা হচ্ছে ধরেন আসসালামু আলাইকুম আপনার জাহিদ ভাই। সেম আমি বাইরে চিটং থেকে। দুইটা। আচ্ছা, একজন বলেন, সচল ভাই আগে বলেন। আচ্ছা, বলছিলাম ধরেন হ্যারোক্স আপনি যে গার্মেন্টস। বাইরের একটা সেম বাইরের কাজ করতেছেন, এখন জি সে জি হচ্ছে দুইটা মাস্টার এলসিতে বা দুইটা সেলস কন্ট্রাক্টে অর্ডার দিচ্ছে ধরেন আহ 1 মাস, মানে একটা গ্যাপে, ধরেন 15-20 দিনের গ্যাপে দুইটা সেলস কন্ট্রাক্টের অর্ডার জি দিচ্ছে। জি এখন ধরেন যে আপনার হচ্ছে দুইটারই শিপমেন্ট ডেট
আর আগে ধরেন আপনার 2টা শিপমেন্টেরই মাল রেডি হয়েছে, হ্যাঁ, জি। তো এখন আপনি যখন শিপমেন্ট করবেন দেখা যাবে মালও সেম পোর্টেই যাবে। তো সেই ক্ষেত্রে কি আপনি 2টার মাল একসাথে বুকিং করে একসাথে এক কনসাইনমেন্টে পাঠাতে পারবেন? না, এলসি যেহেতু ভিন্ন, এক কনসাইনমেন্ট করা যাবে না। মানে এক একসাথে বিএলএ পাঠাতে 2 পারবেন, এলসির মাল কিন্তু ঢোকানো যায় না? একসাথে মাল পাঠাতে পারবেন না। একই বিএলএ, সরি, একই কন্টেনার মাল পাঠাতে পারবেন, কিন্তু ডকুমেন্ট দুইটা হবে। ডকুমেন্ট 2টা হবে না, বিএল 2টা হবে? জি জি, বিল দুইটা হবে। বিএল 2টা হবে, আপনার হচ্ছে শিপিং বিল 2টা হবে। হুম। বিএল অনেক ক্ষেত্রে একটাও করা যায়, সেটা যদি ডকুমেন্ট দুইটা হয় কিন্তু বিএল একটা করা যায় যদি সেম বায়ার হয়। সেম বাই হলো একটা করা অনেক যায়, কিন্তু দুইটা মিক্সিং করা করা। ভালো, দুইটা দুইটা করা ভালো, রিস্ক থাকে না। কিন্তু যেমন ওরা পাঠানোর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইম্পোর্ট করার সময় অনেক ক্ষেত্রে দুইটা দুইটা কন্ট্রাক্টের মাল একটা বিএল দিয়ে দিয়েছে, কিন্তু ডকুমেন্ট ইনভয়েস প্যাকিং লিস্ট আদার্স আলাদা। এটা করে অনেক ক্ষেত্রে খরচ বাঁচানোর জন্য আর কি। আচ্ছা কারণ ঠিক আছে, দুইটা বিএল হলে তো দুইটা খরচ লাগে, আমি বলি, ডাবল খরচ লাগে। আমরা যেমন যখন আমরা এলপিপি বাইরে কাজ তবে করছি, দুইটা করাটা বেটার। এইচএনএম বাইরে কাজ করছি, তো তখন আমরাও রিকোয়েস্ট করছি যে আপনাদের যদি ইনভয়েস গুলো ছোট ছোট, আপনারা 4-5টার ইনভয়েস মিলে একটা বিএল করেন, আমাদের জন্য ভালো হয়, আমাদের একটা ডকুমেন্ট পাঠাতে পারি। তখন তো আসলে এরকম সিস্টেম ছিল না। ওরা ওটাও বলছে করা যে, যায়। আমার পক্ষে এটা সম্ভব না, আপনাকে প্রতি ডকুমেন্টে একটা বিএল করতেই হবে। তো পরে আমরা কি করতাম, ব্যাংক ডকুমেন্ট পাঠানোর সময় আমরা 5-6টা বা 8-10টা ডকুমেন্ট মিলে একটা ব্যাংক ডকুমেন্ট পাঠাইতাম আমাদের করার জন্য। যে ওদের 5% টলারেন্সের মধ্যে পেমেন্ট দেয়, তো ওই টলারেন্সটা আমাদের ঠিক রাখার জন্য আমরা এইভাবে করতাম। আপনার 100টা বাই মধ্যে 99টা বাই আপনার এটা মানে না যে দুটো ডকুমেন্টে একটা বিএল। রাইট। সজল ভাই, আর একটা কিছু বলবেন? হ্যাঁ আরেকটা হ্যাঁ, জিনিস আমরা বলুন। করি কি সজল ভাই জানেন, আমি বলি, ধরেন আমাদের, আপনি যেটা বলছেন যে সেম বায়ারের একই অর্ডার পাইছে 1 মাসের মধ্যে, হ্যাঁ, বা 15 দিন আগে পরে। তো আমি যেটা করি আর কি, হ্যাঁ, সেম বায়ারের, যেহেতু আমি এক্সপোর্ট, ইউডি, ইম্পোর্ট তিনটাই আমার আমার আন্ডারে আমি কাজ করি। তো আমি কি করি যে একই ধরেন 6 মাসের মধ্যে বা একটা অডিট পিরিয়ডের মধ্যে, যেমন বন্ড অডিট আর কি, যেমন আমার ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত অডিট পিরিয়ড, তো ওই অডিট পিরিয়ডের মধ্যে যদি আমার সেম বায়ারের সেম ব্যাংকে 10টা কন্ট্রাক্ট হয়, ওই 10টা কন্ট্রাক্ট আমি একটা ইউডিতে করি, যাতে আমার ফেব্রিক কনস্ট্রাকশন বা আদার্স ইস্যুতে আমার এটা না আটকায়, যে একটাতে না থাকলে অন্যটাতে আমার এটা আছে। তো আমরা বেশিরভাগ মার্চ করার চেষ্টা করি, কিন্তু ওই বিএল এর ক্ষেত্রে কিন্তু আমরা ওটা মার্চ করতে পারি না, বায়ার মানে না, বায়ার কোনোভাবে এটা এগ্রি হয় না। যেমন আমাদের এখন রানিং আছে কি ক্যারেল ফিফি, দুইটাই আমরা কিন্তু একই কাটাপে আমরা প্রায় 15-20টা ডকুমেন্ট হ্যান্ড ওভার করি, কিন্তু আলাদা আলাদা বিল করা লাগে। এটা আমাদের জন্য ভালো যদি একটা বিল করা যাইতো, কারণ আমাদের কষ্ট অনেক কমে যেত। আর ইউডিটা আমরা একসাথেই করি, আমি প্রায় 1 বছরের ইউডি একসাথে করে ফেলি। ওরে বুঝছেন? বাস, একটা ইউডি দিয়ে একটা ইউডি। শুধু শুধু করি আর কি, অ্যামেন্ড করে এটারে করে নিই আর কি, অ্যামেন্ড বুঝতে করে পারছি। অ্যামেন্ড অনেকগুলো হয়, কিন্তু ইউডি একটাই। না সেক্ষেত্রে তো করতে পারলে তো বেটার, সেক্ষেত্রে কিন্তু চিটাং এ যেটা শুনেন, করে এটা। হ্যাঁ। এক্সপোর্টের ইস্যু না, আমার লেট টু ফিনিশ। এক্সপোর্টের ইস্যু না, আপনার এখানে নিট কম্পোজিট যারা কাজ করে তাদের ডাইস কেমিক্যাল ব্যবহারের একটা ইস্যু থাকে, যে ধরেন ছোট ছোট অর্ডার হয় অনেক সময়, $1 লাখ, $2 লাখ, $5 লাখ। তো দেখা গেছে কি এগুলোতে সুতা অনেক কম পরিমাণে কিনা হয়, 5 টন, 10 টন, 15 টন, হ্যাঁ। তো দেখা গেছে ওগুলোতে কেমিক্যাল ইউজ করা যায় না। যখন আপনি 5টা সেলস কন্ট্রাক্ট বা এলসি একসাথে মার্চ করবেন, একটা ইউডিতে নিয়ে আসবেন, তখন আপনার কোয়ান্টিটি কিন্তু 5, 10, 15, 20 করে কিন্তু 50 টন, 60 টন হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে আপনার কেমিক্যাল ইউজ করাটা ইজি। আর আচ্ছা, আমাদের যেটা করি আর কি, যে 5-7টা এলসি বা কন্ট্রাক্ট একসাথে করলে আমাদের ধরেন শিপমেন্ট ডেটে অনেক সময় দেখা গেছে কি শিপমেন্ট ডেটের কেমিক্যাল আসছে এমন সময়, তখন শিপমেন্ট ডেটে আমাদের মালটা চলে গেছে, আমরা মালটা এই কেমিক্যালটা ইউজ করতে পারতেছি না। আরেকটা সেলস কন্ট্রাক্ট বা সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি এড করলে আমাদের এটা, আরেকটা সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি এড করলে আমাদের দেখা যায় কি শিপমেন্ট হয়ে, রানিংটা শিপমেন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কেমিক্যালটা ইউজ করতেছি, শুধু ওই যে
চিটাং ফোর্টের জন্য আমরা করতেছি তা না, বা মার্চ করে আমাদের ডকুমেন্টটা একটা করার জন্য করতেছি সেটাও কিন্তু না। এখানে অনেকগুলো ইস্যু থাকে, শুধু একটা করে দিলে মানে একটার জন্য আমরা করতেছি না, অনেকগুলো ইস্যুর জন্য করতেছি। ক্যাশ ইনসেনটিভ, চিটাং ফোর্ট, তারপর হচ্ছে কাস্টম বন্ড, তারপর আপনার আপনার যে কস্টিং, যেটা কমানো হয় কস্টিং, সবগুলো ইস্যু করে ডাইস কেমিক্যাল। একটা ইস্যুর জন্য হলে আমাদের ওকে আমরা এটা ইগনোর করে যাইতাম, অনেকগুলো ইস্যু আছে তো এই জন্য আমরা এটা মার্চ করি। সজল ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এই যে হ্যারোডস গার্মেন্টস যিনি, উনি আসলে নামটা নাই, ওনার ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম হচ্ছে প্রণব রায়। ও আচ্ছা আচ্ছা, যাক বলো। আপনি চিটাং থেকে বলতেছেন না? হ্যাঁ, চিটং থেকে বলছি। চিটাং কোন আপনাদের না, অফিস? আমার অফিস হচ্ছে যে কর্ণফুলী থানাতে। ও আচ্ছা, আমি দেওয়ানহাটে কর্ণফুলী ছিলাম এক থানা বলতে, বছর। হ্যাঁ, কর্ণফুলী কর্ণফুলী থানা বলতে। বলতে ওই যে সামানত ব্রিজ হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, সামানত ব্রিজটা ফেলে যেতে হয়। আমরা অনেক সময় দেখা গেছে কি একটা কোম্পানির জন্য আমাদের বছরে 8-10 থেকে 15টা ইউডি হয়, বেশি হয় না। ওই এয়ারমেন্ট করে না, করে আমরা ওগুলা সামনের দিকে আগাই। অডিটের পরে আবার নতুন করে। এগুলো তো অ্যাক্সেসরিজ ফ্যাক্টরির জন্য না, তাই না? না না না, এক্সারসাইজের জন্য না, আমাদের তো নেট কম্পোজিট। গার্মেন্টস এর জন্য তো সেটা। আচ্ছা আচ্ছা, আমাদের net নিট কম্পোজিট না, আমরা এবং ওভেন গার্মেন্টস। আমাদের ওভেনও ছিল। আমি যখন চিটাং ছিলাম তখন আমি ওভেনে কাজ করছি। নিট ওভেন দুইটাই ছিল আমাদের, আমার দুইটাতে। আচ্ছা 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 আর বিকেএমই বিজেএমই ওই দুইটাতেও আমি ইউডি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা করা যায়, সমস্যা হবে না। না, আপনাদের উদ্যোগটা অনেক ভালো, শেখার আছে অনেক কিছু। কেউ যদি চায় তো প্রতিদিন তো দেখছি অনেক মেসেজও দিচ্ছে, আপনারা রিপ্লাই দিচ্ছেন, হেল্প করছেন। অনেক ভালো একটা উদ্যোগ আর কি। লাস্ট ক্লাসটা আমি মিস করলাম, সময় পাইনি আর কি। যাই হোক, তারপরে লিঙ্ক টিঙ্ক দিবেন, কি কি দিবেন বলছেন। হ্যাঁ, খুবই লাস্ট ভালো একটা উদ্যোগ আর আমাদের কি। সবাই দিয়ে দিছে গ্রুপে, আপনি দেখেন। আমি আপনাকে দরকার আচ্ছা। আপনি একটা মেসেজ দিয়েন, আমি দিয়ে দেবো আপনাকে, হুম। অথবা সজল ভাই আছে, সজল ভাই দিয়ে দিবে। আর আপনি গ্রুপে দেখলেই পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি রেগুলার, খুব ভালো। সবকিছু তো মোটামুটি পাওয়া যাচ্ছে, সবাইকে যতটুক পারছেন আপনারা হেল্প করছেন। এটা একটা জি, খুব ভালো একটা ইয়ে আর কি। তো thank যাই হোক, you. আজকের আজকের ইয়েটা খুব ভালো হয়েছে। আমরা যতটুক জানি মোটামুটি সবই আছে আপনার ইয়ের ভিতরে, এটাই আর কি। এখন পরবর্তী ইয়েটা কবে নিবেন এটা একটু টাইম দিতে জানাচ্ছেন যদিও, তারপরে এমনি বলার জন্য বলা আর কি। আচ্ছা, এটা তা এখন যেহেতু আমি ছুটিতে আছি, এই সপ্তাহে ছুটিতে ছিলাম, তারপর দুটো ক্লাস নিচ্ছি। হুম কি কবে হুম দিতে হুম। পারি আমাদের একজন অ্যাডমিন এইরকম, হ্যাঁ, এইরকম ফ্রি। আপনি একদম ছোট ছোট করে এই যে 1 ঘন্টার একটা ট্রেনিং দিছেন, অনেক ভালো। এটা একটা যাতে লেন্দি না হয় আর কি। অনেকে মনে করেন কাজে থাকে, প্রেশারে থাকে, বাইরে